নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসটা তাদের সবার জন্য ইম্পর্টেন্ট যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিংবা যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো কিন্তু জিওগ্রাফির কোন কোন টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে সেটা হয়তো এখন আর বুঝতে পারছো না বা কোথাও কনফিউশন আছে, কিংবা যাদের জিওগ্রাফি পড়তে একদম ভালো লাগে না, হয়তো তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তার জন্য আর্টসের সাবজেক্টে তারা ইন্টারেস্ট পাচ্ছে না। তো এই সমস্ত কারণের জন্যে তোমাদের মধ্যে যাদেরই জিওগ্রাফি নিয়ে কোনো ডাউট থাকে তাদের জন্যে এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। সো একটু মন দিয়ে দেখো, আর যাতে তোমরা সহজে বুঝতে পারো যে তুমি যে এই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমাকে কতটা পড়তে হবে জিওগ্রাফি থেকে, তার জন্যেই এই ভিডিওটাকে দুটো সেকশনে ডিভাইড করা হয়েছে। প্রথম সেকশনে আমরা দেখে নেব ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্যান্য যে ডাব্লিউবিপিএসসি দ্বারা যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয় সেই সব পরীক্ষাতে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা দেখব। আর নেক্সট হচ্ছে যারা ডাব্লিউবিসিএস বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিভাবে জিওগ্রাফিটাকে পড়বে সেটা ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, কিছু প্রশ্ন সবার মনেই আসে যখন জিওগ্রাফি নিয়ে পড়তে বসে বা যে কোনো সাবজেক্টই হোক না কেন, তারা যখন প্রথমবার পড়তে বসে তাদের মনে এরকম কিছু একটা প্রশ্ন আসে যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন ম্যাগাজিন ফলো করতে হবে বা কোন কারেন্ট অ্যাফেয়ার্স তাদেরকে পড়তে হবে আর কোন বইগুলো তাদেরকে ফলো করতে হবে। এই 4-5টা প্রশ্ন থাকে যেগুলো কিন্তু যারা স্পেশালি সেলফ স্টাডি করছো তাদের কিন্তু একটু মনে আসে, আর তারা একটু গাইডেন্স যদি পায় তো তাদের জন্য বেশ ভালো একটা হেল্প হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেসিক টপিকস ফ্রম জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে যে বেসিক টপিকস আছে এগুলো কিন্তু সবাইকে পড়তে হবে, ওয়েদার তুমি ডাব্লিউবিসিএস দিচ্ছ কিংবা তুমি ফুড এসআই পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, এই টপিকগুলো সবাইকে জানতে হবে। ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি প্রিলিমসের জন্য তোমার ডেপথটা বেশি থাকতে হবে, কিন্তু যারা ডাব্লিউবিপিএসসির অন্য কোনো পরীক্ষা দিচ্ছ ডাব্লিউবিসিএস ছাড়া, তাদের জন্য কিন্তু এই টপিকের বেসিক নলেজ যদি না থাকে তারা কিন্তু জিওগ্রাফি থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তারা একটু ভয় পাবে সেটাকে সলভ করতে। ঠিক আছে, প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। খুব ভালোভাবে যাতে আমি এই সিলেবাসটাকে তোমাকে বোঝাতে পারি তার জন্যই সাইডে এই ম্যাপ দেওয়া হয়েছে। ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া মানে বুঝতেই পারছো যে ইন্ডিয়ার ফিজিক্যাল লোকেশন, ইন্ডিয়ার কোথায় কোন পাহাড় আছে, কোথায় কোন নদী আছে, সেখানকার মাটি বা ভূমিটা কেমন আছে, এই সব জিনিসগুলোই মোস্টলি লেখা থাকে। যেমন এখানে দেখতেই পাচ্ছ আন্ডারে লিখেছি হিমালয়াস, এই যেখানে আমার কার্সারটা মুভ করছে সেই এরিয়াটাতে হিমালয়াস রয়েছে। এবার হিমালয়াতে কোনটা ট্রান্স হিমালয়া আর কোথায় থেকে শিবালিক স্টার্ট হচ্ছে আর হিমালয়াটা কোথায় গিয়ে এন্ড হচ্ছে সেই সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। সেটা যদি না বুঝো তো সমস্যা কোথায় হবে আমি একটু বলে নিই। যদি আমি বলি যে এখন তরাই রিজন, তো তোমাদের যাদের যাদের ডিটেলে পড়া আছে তারা খুব ভালো মতো জানবে জিনিসটা, কিন্তু যাদের সিলেবাস ধরে পড়া নেই তাদের সমস্যাটা হবে যে তরাই রিজন কোনটাকে বলে। জাস্ট দু একটা এমসিকিউ এসেছে সেইটুকুটা মুখস্থ করে রেখেছো, কিন্তু তার বাইরে যদি কিছু দিয়ে দিই সেটা কিন্তু আর বলতে পারবে না। তার জন্যেই শিবালিকের নিচে ভাঁবার রিজন শুরু হচ্ছে না তরাই রিজন শুরু হচ্ছে, তরাই রিজন যদি শুরু হচ্ছে তো সেখান থেকে কোন কোন নদী উৎপত্তি হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু তুমি এই ফিজিওগ্রাফিটা যদি ভালো মতো বুঝতে পারো ইন্ডিয়ার, তাহলে তুমি উত্তর করতে পারবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু ফিজিওগ্রাফিতে একটা ইম্পর্টেন্ট সেকশন থাকে যেখানে তোমাকে বোঝানো হয় যে কোন কোন এরিয়াটাকে আমরা দুয়ার বলবো আর কোন এরিয়াটাকে আমরা দুন বলবো। খুব ছোট ছোট কনসেপ্ট, ওয়ান লাইনের কনসেপ্ট এইসব, কিন্তু এই ওয়ান লাইনের কনসেপ্টই যখন এক্সামে জিজ্ঞেস করে তোমাকে আর তোমার যদি না জানা থাকে তো সোজাসুজি তোমার 1 নম্বর নিয়ে চলে যায়। তার জন্যই বলবো যে এই কটা টপিক, আমি 7টা টপিক এখানে লিখেছি, এই 7টা টপিক খুবই ছোট হয়ে যাবে যদি তুমি এই 1 নম্বর টপিকটাকে খুব ডিটেলে পড়ে নাও তো। ঠিক আছে, কোন বই থেকে পড়বো আমি আগে বলছি তোমাকে আস্তে আস্তে সব কিছুই। এছাড়াও দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া যখন পড়বে তখন কিন্তু মাউন্টেনের লোকেশনটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে। কারণ নর্থ ইন্ডিয়া সাইডে যে এই যে আমার কার্সারটা যে মুভ করছে, হোল্ড অন আমি একটু এখানে পয়েন্টার নিয়ে নিই। ওকে, তো দেখো এখানে যে সব বরফের পাহাড় আছে, ঠিক আছে, নর্দার্ন ইন্ডিয়াতে এই পাহাড়গুলোকেই তুমি বলতে পারো যে এই পাহাড়গুলোই কিন্তু আমাদের নদীর সোর্স হবে। ঠিক আছে, তো তার জন্য তোমাকে এর লোকেশনসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়াও কিন্তু অনেক সময় এক্সামে দেখবে যে তোমাকে পাহাড়ের নাম দিয়ে দেবে আর বলবে যে এগুলোকে লেফট টু রাইট অ্যারেঞ্জ করো। এবার তোমার মনে হতে পারে যে লেফট টু রাইট এরকম মুখস্থ করতে গেলে তো অনন্ত আছে, কতগুলো মুখস্থ করব, কিন্তু যখন তুমি সিলেবাস ধরে পড়বে তখন তুমি বুঝতে পারবে যে সেগুলো অনন্ত নয়, মাত্র 8টা আছে। সেই 8টাকে মুখস্থ করলেই কিন্তু আমি লেফট টু রাইট পরীক্ষায় যাই দিক না কেন আমি করে আসতে পারবো। ঠিক আছে, এছাড়াও যদি
পাহাড়ের নাম দিয়ে তোমাকে জিজ্ঞেস করে যে ব্রহ্মপুত্র নদী ইন্ডিয়াতে কোথায় থেকে এন্ট্রেন্স নিচ্ছে, তো তুমি ম্যাপ যদি মুখস্থ থাকে তাহলে বলে দেবে যে অরুণাচল প্রদেশ থেকে এন্ট্রি নিচ্ছে। কিন্তু পাহাড়ের যদি বা লোকেশন, শিবালিকের লোকেশনটা তোমাকে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে না। তো সেইভাবেও দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ার ফিজিওগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমার ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া মুখস্থ হয়ে যাবে তখন তুমি কিন্তু তার নদী কোথায় থেকে কোনটা সৃষ্টি হচ্ছে এটা খুব ইজিলি বলতে পারবে, কারণ পাহাড় থেকে বরফ গলেই নদী আসছে। এছাড়া যখন নদীগুলো তোমার হয়ে যাবে তো নদীগুলো অলওয়েজ এইভাবে বাঞ্চ করে মুখস্থ করবে, তাহলে তুমি ভুলবে না কোনো দিনও। যেমন আমি গঙ্গা রিভার সিস্টেম পড়িয়েছি চ্যানেলে, তো গঙ্গা রিভার সিস্টেমের মধ্যে শুধু যে গঙ্গা নদীর ব্যাপারেই আমি কথা বলে গেছি তা না, তার সঙ্গে যেগুলো যেগুলো নদী লিঙ্কড আছে, মানে তার উপনদী বা তার শাখা নদী যেগুলো আছে, মানে ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি, সেই সমস্তগুলোকেও কিন্তু আমি পড়িয়েছি। তো সেই সবকে একসাথে বলা হয় রিভার সিস্টেম। তো দেখো এখানে আমি রিভার সিস্টেম বলে লিখে রেখেছি, ঠিক আছে। পেনিনসুলার ইন্ডিয়াতে খুব বেশি নদী নেই। যাদের, আগেন বলবো যে যাদের পড়া নেই তাদের কিন্তু মনে হতে পারে যে অনেক সময় কৃষ্ণা নদী কাবেরী নদীতে আমি গুলিয়ে যাই, অনেক সময় তুঙ্গভদ্রা নদী আর কাবেরী নদীতে কি কি শাখা নদী আছে বা উপনদী আছে সেগুলো আমার মুখস্থ হয় না। তো তোমার এইভাবে কিন্তু কোনোদিনও মুখস্থ হবে না যদি তুমি শুধুমাত্র এমসিকিউ সলভ করে যাও। সেইগুলোকে মুখস্থ করার জন্য কিন্তু তোমাকে আগে সিলেবাস ধরে সেই টপিকগুলোকে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সয়েল। তো দেখো সয়েল হয় কিভাবে, সয়েলের যদি এক দুদিনের মধ্যেই আমি চ্যানেলে সয়েলের একটা সয়েল বা মাটি যাই বলো না কেন, আমি সেটার উপর একটা ভিডিও আনছি, পুরো ফুল লেন্থ ক্লাস হবে, যেমন একটা কোচিং সেন্টারে পড়ে থাকো সেরকম একটা ক্লাস হবে। সেই ক্লাসটা অ্যাটেম্প্ট করলে আশা করি যে তোমার আর সয়েল থেকে কিন্তু কোনো প্রশ্ন বাকি থাকবে না। যদি এক্সামে কিছু জিজ্ঞেস করে তুমি সহজেই সেটার উত্তর করতে পারবে, ঠিক আছে। কারণ সেই ডেপথ লেভেলেই তোমাকে বোঝানো হবে। স্পেশালি যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে তারা কিন্তু সেই ক্লাসটাকে মিস করো না, তারা অবশ্যই সেই ভিডিওটা দেখবে। সয়েল, তুমি যদি পাহাড় জানো, ধরে নাও ওয়েস্টার্ন ঘাটের কথা বলি, যেটা আমাদের এই কার্সার যেখানে মুভ করছে সেই জায়গাটাই আছে। তো ওয়েস্টার্ন ঘাটে কেমন ধরনের পাহাড় আছে আর সেই পাহাড়গুলোর উপরে কেমন ধরনের মাটি আছে বা পাহাড়টা কিভাবে সৃষ্টি হয়েছে, তুমি যদি সেই জিনিসটা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াতে পড়ে নাও তাহলে কিন্তু তুমি বলতে পারবে যে হ্যাঁ এই এরিয়াতে ব্ল্যাক সয়েল আছে বা এই এরিয়াতে রেড সয়েল আছে, ঠিক আছে। কেরালাতে ল্যাটেরাইট সয়েল পাওয়া যায়। তো ল্যাটেরাইট সয়েল কিভাবে ফর্ম হয় সেটা যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি ইজিলি সেটার উত্তর করতে পারবে আর কোনোদিনও ভুলবে না। যদি তুমি একবার মাটি জিনিসগুলো বুঝে যাও যে কোথায় কোন মাটি আছে আর সেই মাটিতে কী কী মিনারেলস আছে বা কেমন ক্লাইমেট আছে সেখানকার, যেটা কোন ধরনের গাছকে সাপোর্ট করতে পারবে, তাহলে তুমি ইজিলি কিন্তু ফরেস্ট আর ফরেস্টের ধরনকেও তুমি প্রেডিক্ট করতে পারবে, সেটাকেও তুমি বলতে পারবে। এইসব কিন্তু দেখতে গেলে এগুলো আর্টসের সাবজেক্ট, কিন্তু সত্যি বলতে পুরোটা সায়েন্স লুকিয়ে আছে জিওগ্রাফির মধ্যে। খুবই একটা লজিক্যাল সাবজেক্ট, উইদাউট লজিক কিন্তু জিওগ্রাফি এগোয় না। এটা কিন্তু হিস্ট্রির মতন না যে ডেটের পর ডেট তোমাকে মুখস্থ করতে হবে বা ডেটার পর ডেটা তোমাকে ব্রেনে স্টোর করতে হবে, তেমন কিন্তু না। জিওগ্রাফি যদি তুমি বুঝে বুঝে পড়ো তাহলে আমি বলবো যে এটা কেমিস্ট্রি ফিজিক্সের মতনই একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। যারা এর মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাও না তাদেরকে বলবো যে আজ অবধি তুমি ভালো মতো জিওগ্রাফিটা পড়োনি, জিওগ্রাফিটা কিন্তু সেইভাবে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে মনসুন অ্যান্ড ক্লাইমেট। পাহাড়ের লোকেশন কিন্তু অলওয়েজ মনসুন ডিসাইড করে। যদি ধরো আজকে এখানে ওয়েস্টার্ন ঘাট না থাকতো তাহলে কিন্তু ইন্ডিয়াতে বৃষ্টি হয়তো কেরালা আর মহারাষ্ট্র এই এরিয়াতে কিন্তু বৃষ্টি হতো না, ঠিক আছে। সেই মেঘটা হয়তো দেখা গেল যে সোজাসুজি আমাদের পশ্চিমবঙ্গ বা বিহারে এসে বন্যা করে দিয়ে চলে যেত। আর যদি এখানে হিমালয় না থাকতো তাহলে কিন্তু দেখা যেত যে মনসুন ইন্ডিয়াতে হচ্ছেই না, সেটা ডাইরেক্ট গিয়ে তিব্বতে বা চাইনাতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিনারেলস। যেমন পাহাড়, পাহাড়ের উপরে কেমন মাটি, সেই পাহাড়টা কিভাবে সৃষ্টি হয়েছে, কোন ভোলক্যানো লাভা দিয়ে সৃষ্টি হয়েছে, সেটাই কিন্তু ডিসাইড করবে যে তার মধ্যে কী কী মিনারেলস আছে। 5 মিনিটের একটা ক্লাস যেটা তোমার পুরো মিনারেলস মুখস্থ করিয়ে দেবে, ঠিক আছে। তো এই 7টা টপিক কিন্তু সবাইকে পড়তে হবে, তোমরা ডাব্লিউবিসিএস দাও বা তোমরা ক্লার্কশিপ দাও, যে কোনো পরীক্ষায় দাও না কেন, তোমাদের সবাইকে কিন্তু এই 7টা টপিক পড়তেই হবে। এরপরে কিছু এক্সট্রা টপিক আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক টপিক। স্ট্যাটিক টপিক কেমন, দেখো সেন্সাস। সেন্সাস 2011-তে হয়েছে, তারপরে আর হয়নি। তার জন্যেই এক আধটা প্রশ্ন এখন দিলে দিতে পারে। আর যদি নতুন সেন্সাস হয়, ধরো দেখা গেল যে 2025-এ নতুন সেন্সাস পাবলিশড হচ্ছে, তাহলে কিন্তু
তোমাকে তখন সেই সেন্সাসটা পড়তে হবে। সেন্সাস থেকে কেমন ধরনের প্রশ্ন আসে সেটা আমাকে অবশ্যই তোমাদেরকে বলে দিতে হবে না, কারণ আমরা এমসিকিউ সলভ করার সময় দেখেছিলাম যে প্রশ্ন আসছিল যে বেশি লিটারেসি রেট কোথায় আছে, বেশি চাইল্ড বার্থ রেট কোন স্টেটে আছে, বা মেল ফিমেল রেশিও কোথায় আছে, লিটারেসি রেট কোন স্টেটে আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায়। আর এখন কিন্তু ডাব্লিউবিসিএসে স্টেট ওয়াইজ জিজ্ঞেস করে না, অনেক সময় ডিস্ট্রিক্ট ওয়াইজও জিজ্ঞেস করে। নেক্সট হচ্ছে সিটি অন রিভার ব্যাঙ্ক। খুব কমন একটা প্রশ্ন এমসিকিউ সলভ করার সময় তোমরা দেখে হবে যে লখনউ কোন নদীর তীরে অবস্থিত, কিংবা কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত। এইরকম প্রশ্ন কিন্তু তোমরা অনেকবার পেয়েছো, রাইট? সেগুলো তুমি কখন বলতে পারবে? যখন তুমি রিভারের লোকেশনটা ইজিলি মুখস্থ করে ফেলেছো, কোথায় কোথায় দিয়ে রিভারটা ফ্লো করছে, তাহলে তুমি বলতে পারবে। নেক্সট কোথায় বলতে পারবে? যদি তুমি রিভার চ্যাপ্টার পড়ছো, সেখানেই কিন্তু সিটির নামগুলো বারবার আসবে, সেভাবেও কিন্তু তোমার ওগুলো মুখস্থ হয়ে যাবে। সব জিনিস তো তুমি সেই ছোটোবেলার মতন বই খাতা নিয়ে মুখস্থ করতে বসবে, সেটা হয় না। অনেক সময় দেখবে যে তুমি একবার করে পড়ছো আর তোমার ব্রেনে সেটা সারা জীবনের জন্য থেকে যাবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে স্ট্যাটিক টপিক, এগুলো কোনোদিনও চেঞ্জ হবে না, এগুলো কোনোদিনও কিন্তু তোমাকে আপডেট করতে হবে না। নেক্সট হচ্ছে জিআই ট্যাগ। খুব কমন একটা প্রশ্ন যে প্রথম কোন বস্তুটি জিআই ট্যাগ পেয়েছিল? অবশ্যই উত্তরটা দার্জিলিং টি হবে, কিন্তু এই প্রশ্নটা অনেকবার তোমরা এমসিকিউ সলভ করার সময় পেয়েছো, রাইট? তো জিআই ট্যাগের লিস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে ট্রাইবস। ট্রাইবসের মধ্যে ফুড এসআইয়ে বোধহয় এসেছিল যে টোটো জনজাতি কোথায় দেখা যায় বা টোডা জনজাতি কোথায় দেখা যায়, এরকম একটা কিছু প্রশ্ন এসেছিল। ভিল জনজাতি কোথায় আছে, এরকম ট্রাইবস রিলেটেড প্রশ্ন কিন্তু তোমার মুখস্থ করতে হবে যে কোন স্টেটে কোন রাজ্যে কোন কোন ট্রাইব দেখতে পাওয়া যায়। স্পেশালি বাংলারটা কিন্তু আমি বলবো যে সবকটাই মুখস্থ করবে, কিন্তু অন্যান্য রাজ্যে যেগুলো রয়েছে সেখানে তোমার খুব ডিটেলে যেতে হবে না, যেগুলো মেজর ট্রাইবস আছে সেই স্টেটের সেগুলো মুখস্থ করলেই কিন্তু হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডান্স। ডান্সের কিছুই নেই, বেশ কটা ক্লাসিক্যাল ডান্স আছে সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, আর কিছু রিজনাল ডান্স আছে, রিজনাল নাটক আছে। ধরে নাও প্রশ্ন দিল যে নটাঙ্কি কোন স্টেটে পারফর্ম করা হয়, কিংবা বলে দিল যে ঘুমার কোন স্টেটের ডান্স, বা গরবা কোন স্টেটের ডান্স, বিহু কোন স্টেটের ডান্স। এই ধরনের লোকনৃত্য থেকেও কিন্তু জিওগ্রাফিতে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল। সব থেকে বড় মেলা কোথায় হয়? কুম্ভ মেলা 4 বছরের গ্যাপে লাগে না 12 বছরের গ্যাপে লাগে? কুম্ভ মেলা কোথায় কোথায় হয়? এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি এমসিকিউ সলভ করার সময়। টার্মিনোলজিস, কিছু কিছু টার্মিনোলজি হয়, যেমন ধরে নাও কোন ধরনের মেঘ দিয়ে বেশি বৃষ্টি হয়, বা কোন ধরনের মেঘে একদম বৃষ্টি হয় না। তো এগুলো তোমার যদি টার্মিনোলজিগুলো জানা থাকে তাহলে তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, কোন ল্যাটিটিউডে কী অবস্থিত, এই সব জিনিসগুলো কিন্তু তোমার জিওগ্রাফির টার্মিনোলজি সেকশনে রাখতে পারো। নেক্সট আমরা দেখব যেই টপিকগুলো এবার ডাব্লিউবিসিএস এর জন্য তোমাকে পড়তে হবে। এই টপিকগুলো যে অন্য পরীক্ষায় আসবে না সেটা আমি একবারও বলছি না, কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য তো তোমাকে এগুলো পড়তেই হবে। আর যারা অন্য অন্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এগুলো পড়তে পারো। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আর ডাব্লিউবিসিএস এই দুটো চাকরিতেই কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। প্রথম হচ্ছে দেখো যে ট্রান্সপোর্ট ন্যাশনাল হাইওয়েজ। অনেক প্রশ্ন তোমরা সলভ করে হবে ন্যাশনাল হাইওয়েজ থেকে। খুব কমন একটা প্রশ্ন, দিল্লি কলকাতা কোন হাইওয়ে দ্বারা লিঙ্কড আছে, বা কলকাতা মুম্বাই কোন হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে দ্বারা লিঙ্ক আছে, এগুলো নাম্বার কিন্তু জিজ্ঞেস করে। স্পেশালি এখন কিন্তু ওল্ড নাম্বার সিস্টেমটা আর চলে না, নিউ নাম্বার সিস্টেম চলে, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে ডাব্লিউবিসিএস ওল্ড নাম্বার সিস্টেমেও কিন্তু প্রশ্নটা দিয়ে দেয়, ঠিক আছে? সেটা তুমি অপশন দেখেই বুঝতে পারবে যেটা ওল্ড নাম্বার সিস্টেম আছে না নিউ নাম্বার সিস্টেম আছে। নেক্সট হচ্ছে অ্যানিমাল হাজবেন্ড্রি। এখানে কিন্তু বলবো আমি যে এই অ্যানিমাল হাজবেন্ড্রিটা কোনোদিনও রেলওয়ে পরীক্ষাতে, স্পেশালি রেলওয়ে পরীক্ষাতে দেখা গেছে যে কাশ্মীর, রাজস্থান, গুজরাট এই এরিয়াতে কিন্তু খুব ভেড়া, ছাগল এসব পোষা হয়, ঠিক আছে? তো ওখানে কোন জাতির ছাগল বা ভেড়া পোষা হয় সেটা কিন্তু দিতে পারে। এগুলো কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য বললাম, কিন্তু যদি এটা ডাব্লিউবিসিএস হতো তো তোমাকে কিন্তু স্টেটের যত ফার্ম হাউস আছে, যত যত খামারগুলো আছে সেই সব কটা লোকেশন তোমাকে মুখস্থ করতে হবে, আর সেখানে কোন ধরনের ছাগল, ভেড়া, মুরগি এসব পোষা হয় সেগুলোর কিন্তু তোমাকে টাইপগুলো বা ধরনগুলো তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিজ, আমাদের এখানে পাট ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তারপরে তোমার পেপার ইন্ডাস্ট্রি,
এই সমস্ত রকমের আয়রন ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, এই সমস্ত রকমের কিন্তু ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল লোকেশনগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তার জন্য দেখো এখানে লিখে রেখেছি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়া। এটা কিন্তু দুটোর রেসপেক্টেই তোমাকে মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে এই নিচের যে চারটে পয়েন্ট আছে, এই চারটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ ইন ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট প্রোফাইল ইন ওয়েস্ট বেঙ্গল, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, ডেমোগ্রাফিক প্রোফাইল ইন ওয়েস্ট বেঙ্গল। এই সবকটা টপিক কিন্তু তুমি বইয়ে পেয়ে যেতে পারো, খুব ইজিলি গুছিয়ে লেখা থাকে। আদারওয়াইজ তুমি যদি নোটস চাও নোট পেয়ে যেতে পারো, আর ক্লাসেস তো আমি করাবোই, তো ক্লাসেসও তুমি এগুলো পেয়ে যাবে। খুব ছোট ছোট টপিক এগুলো, কিন্তু যে বিশাল বড় টপিক হয় সেটা না। হয়তো দেখা গেল যে 15 মিনিটে তোমার এই পুরো ক্লাসটাই হয়ে গেল, ঠিক আছে, কিন্তু সেই 15 মিনিটটা ধৈর্য নিয়ে তোমাকে একটু দেখতে হবে আর নিজের মতো এগুলোকে নোট বানাতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাউ টু রিড কারেন্ট অ্যাফেয়ার্স ফর জিওগ্রাফি। জিওগ্রাফির জন্য আমাকে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কোন কোন সেকশন স্পেশালি আমাকে দেখতে হবে, ম্যাগাজিনে হোক, নিউজ পেপারে হোক, কিংবা ইউটিউব চ্যানেলে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছো তো সেটাও তোমাকে একটু দেখতে হবে। কি কি দেখবো আমরা? প্লেসেস ইন নিউজ, কোন কোন জায়গা খবরে আছে সেটা আমাকে দেখতে হবে একটু। আর সেই জায়গাটার নাম শোনার পরে দেখবে যে সেটা কোন স্টেটে আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, সেই জায়গাতে কি কোনো ন্যাশনাল পার্ক আছে, সেই জায়গার কি কিছু ফেমাস জিনিস আছে, সেগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে, সেগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে রিসেন্টলি ডিক্লেয়ার্ড ন্যাশনাল পার্ক ইউনেস্কো সাইটস। যে বছর ধরো নতুন ন্যাশনাল পার্ক ইউনেস্কো সাইট ডিক্লেয়ার করা হয় সেগুলো তোমরা নিজের লিস্ট আপডেট করতে থাকবে, সেগুলোকে মুখস্থ করতে থাকবে। কারণ এটার তো একটা পুরনো লিস্টও আছে যেটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো পিডিএফটাকে। নেক্সট হচ্ছে ট্রাইবস ইন রিসেন্টলি নিউজ। যদি কোনো ট্রাইব রিলেটেড নিউজ এসেছে কিংবা সেই ট্রাইবের কোনো একটা লোক বা ব্যক্তি কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বা পদ্মশ্রী পেয়েছে, তো সেই জনজাতির ব্যাপারে তোমাকে কিন্তু জানতে হবে যে সেটা কোথায় আছে, তারা কোথায় স্পেশালি পাওয়া যায় বা দেখা যায়, কোন ডিস্ট্রিক্টে, কোন স্টেটে। আর নেক্সট হচ্ছে প্রোডাক্ট গেট জিআই ট্যাগস। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বছর ধরে প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু প্রোডাক্ট জিআই ট্যাগ পাচ্ছে। তো সেই জিআই ট্যাগের লিস্টটাকেও কিন্তু তোমাকে আপডেট করতে হবে উইথ দ্য হেল্প অফ কারেন্ট অ্যাফেয়ার্স। এত কিছু দেখো আমি টপিক তোমাকে বললাম, এই সমস্ত টপিক যদি তুমি করে নিতে পারো তাহলে কিন্তু তুমি শিওর থাকো যে তোমার জিওগ্রাফির প্রিপারেশন 100% ডান। তুমি সেটার উপরে কিন্তু এবার রিলাই করতে পারো, যাকে তাকে তুমি কনফিডেন্টলি বলতে পারো যে তোমার জিওগ্রাফি কমপ্লিট আছে, তোমাকে সে প্রশ্ন করুক যে কোনো টপিক থেকে। ঠিক আছে, তুমি কিন্তু আর কোথাও আটকাবে না এই সমস্ত টপিক করার পরে। এবার তোমাদের মনে হতে পারে যে ঠিক আছে এসব আমরা পড়বো, কিন্তু কোথায় থেকে পড়বো? সবসময় যে ইউটিউব ভিডিও দেখতে হবে তার কোনো মানে নেই, কারণ অনেক সময় কি হয় ইউটিউব ভিডিওতে তোমার ব্রেন অ্যাক্টিভ থাকে না, শুধুমাত্র তুমি শুনছো, বোঝার চেষ্টা করছো ওইটুকুটাই। কিন্তু তুমি নিজে যতক্ষণ ইনভলভড হবে না এইসব পড়াশুনোতে ততক্ষণ কিন্তু আসল ফলাফল তোমার হাতে আসবে না। ওই শুধু ইউটিউব ভিডিও দেখবে, যতক্ষণ দেখবে হয়তো একদিন দুদিন মনে থাকবে, কিন্তু তারপরে তুমি আর সেটাকে প্র্যাকটিস করবে না, তো তুমি সেটাও ভুলে যাবে। তার জন্য এর বেস্ট উপায় হচ্ছে তুমি বই পড়ো, বই পড়ার পরে কিছুটা সেই টপিক থেকে এমসিকিউ সলভ করে নাও। ঠিক আছে, তো নেক্সট আমি কিছু বই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুব বাছাই করা এই কটা বই আছে, সব কটা বই কিনতে হবে তা কিন্তু একদমই না। এখানে দেখো কিছু ডিভিশন করা আছে, আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে তাও। ওকে, এটা দেখো, এটা হচ্ছে মাজিদ হোসেনের ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এবার তুমি এটা নাও বা এটা নাও, বেশি খুব একটা এফেক্ট হবে না। এটাও ইন্ডিয়ান জিওগ্রাফি, ডিআর খুল্লারের আছে। এবার খুল্লারের বই নাও বা হোসেনের বই নাও, যে কোনো একটা বই তুমি প্রেফার করতে পারো। আমি বলবো যে যদি মাজিদ হোসেনের বই নাও, যারা ইংলিশ মিডিয়ামের জন্য আমি বলছি এটা, যারা ইংলিশ ভার্সন প্রেফার করছো তারা মাজিদ হোসেনের বইটা নিলে ভালো হয়। খুল্লারের বইটা খুব ডিটেল ইনফরমেশন দিয়েছে, অতটা ডিটেল ইনফরমেশন প্রয়োজন নেই আসলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যারা ডাব্লিউবিসিএস দেবে, ইংলিশ ভার্সনের জন্য আমি আগেন বলবো নো ইয়োর স্টেট আরিহান্তের একটা বই পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের, তুমি নেবে। ঠিক আছে, এই বইটা কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সব ইনফরমেশন তোমাকে প্রোভাইড করে দেবে। এই বইটা খুব ভালো একটা বই, তুমি এটাকে কিন্তু অবশ্যই কিনবে। এটার জন্য আমি বলবো যে অবশ্যই কিনবে যদি তুমি ডাব্লিউবিসিএস টার্গেট করেছো তো। আচ্ছা, যারা বলবে যে আমরা অন্য অন্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, স্টেট যদি তোমার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ইনফরমেশন প্রয়োজন হয় সেই চাকরির ক্ষেত্রে বা সেই চাকরির পরীক্ষার ক্ষেত্রে, তাহলে তুমি এই নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল ইংলিশ ভার্সন নিতে পারো। এর বাংলা ভার্সনও পাওয়া যায়, তোমরা খুব ভালো মতন পরিচিত সেই বইটা থেকে, সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের জিওগ্রাফি, বাংলা ভার্সন সেম বই,
বলতে পারো যে একটা এটা ট্রান্সলেশন আছে, ঠিক আছে, অনেকটাই সেম বই আছে এই দুটোই। নেক্সট হচ্ছে বাংলা ভার্সন, যারা ইন্ডিয়ান জিওগ্রাফি, এটা যেমন আমি ইংলিশের বললাম সেরকমই বাংলা ভার্সনে বলবো। ছায়া প্রকাশনীর বই আছে, তারপরে এখানে তুলসী প্রকাশনীর বই আছে। আর এইগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু মানে তুমি যদি ধরো ফুড এসআই ক্লার্কশিপ এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু এই এত মোটা মোটা বই কিনতে হবে না তোমাকে। তুমি ক্লাস 9-10-এর জিওগ্রাফি বইটা দেখো, প্রয়োজন হলে 8-9-10-এর দেখে নাও, সেটাতেও কাজ হয়ে যাবে। আর ইংলিশ ভার্সন যদি থাকো তাহলে 6 থেকে 10 অবধি এনসিইআরটি পড়ে নাও, তাতেও তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে। ম্যাগাজিন আমি দুটো নাম নিয়েছি এখানে, একটা হচ্ছে অ্যাচিভার্স আর একটা হচ্ছে সাফল্য। দুটো ম্যাগাজিনই ভালো আছে, তুমি যে কোনোটা ফলো করতে পারো। বেশ গুছিয়ে কিন্তু ইনফরমেশনসগুলো এখানে দেয়া থাকে, তার পাশাপাশি কিছু প্র্যাকটিস সেটও দেওয়া থাকে এখানে পরীক্ষা রিলেটেড। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে তোমার যে বইটা ভালো মনে হয় তুমি সেই বইটা কিনতে পারো। তো এটা ছিল পুরো একটা জিওগ্রাফি রিলেটেড ভিডিও, যেখানে আমার উদ্দেশ্য এটাই ছিল যে তুমি জিওগ্রাফিতে কী পড়বে, কীভাবে পড়বে, সেই সমস্ত ইনফরমেশন তোমাকে প্রোভাইড করানো, আর সেটা আশা করি আমি করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, যাতে তারাও যদি জিওগ্রাফির সাথে স্ট্রাগল করছে তারাও এই ভিডিওটাকে একটু ফলো করে নিজের প্রিপারেশনটাকে একটু ঠিক করতে পারে। যদি চ্যানেলে তুমি নতুন আছো আর এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমাকে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।